নমস্কার। আচ্ছা, পোষা প্রাণীরা আমাদের জীবনে যে কত আনন্দ নিয়ে আসে, তাই না? একদম। তবে হ্যাঁ, কখনো সখনো ওদের কিছু আচরণ আমাদের বেশ ভাবিয়ে তোলে। ঠিক তাই। আজ আমরা ওই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। কুকুর আর বিড়ালদের কিছু কমন আচরণগত সমস্যা আর সেগুলোর পেছনের কারণ, সমাধান, এসব নিয়ে। হ্যাঁ, আমাদের কাছে কিছু কেস স্টাডি আছে, বাস্তব উদাহরণ, আর কিছু ট্রেনিং এর কৌশল, পোষা প্রাণীদের যত্ন নিয়ে জরুরি তথ্যও থাকছে। দারুণ। উদ্দেশ্যটা হলো পোষা প্রাণীর মালিকরা যাতে ওদের বন্ধুদের আরেকটু ভালো করে বুঝতে পারেন। ক্লিনিকে যেমন আমরা আলোচনা করি, অনেকটা সেরকম আর কি। সেটাই ভালো, কারণ অনেক সময় তো আমরা বুঝতেই পারি না কেন আদরের পোষ্যটা হঠাৎ এমন করছে। আচ্ছা, তাহলে চলুন শুরু করি কিছু উদাহরণ দিয়ে। বিড়ালের কেস স্টাডিগুলো বেশ ইন্টারেস্টিং ছিল কিন্তু। হ্যাঁ, ওই যে সুকি নামের বিড়ালটা, ওর সমস্যাটা ছিল, কি বলে ওটাকে, মিসডিরেক্টেড প্রিডেটরি অ্যাগ্রেশন। হ্যাঁ হ্যাঁ, সুকির ঘটনাটা খুব কমন একটা ব্যাপার আসলে। ও ছোটবেলায় শেল্টারে একা বড় হয়েছে, তো মায়ের কাছ থেকে খেলার নিয়মগুলো হয়তো ঠিকমতো শেখেনি। ও আচ্ছা। আর সম্ভবত সেখানে কেউ ওর সাথে হাত পা নেড়ে খেলার অভ্যাস করিয়ে ফেলেছিল। সেটাই হয় সাধারণত। ফলে ও খেলার ছলেই আঁচড়ানো কামড়ানোটাকে স্বাভাবিক ধরে নিয়েছিল। ঠিক। আর বড় হওয়ার পর ওই খেলাটাই বেশ সমস্যা হয়ে দাঁড়ায়। এটা কিন্তু একটা বড় শিক্ষা। ছোটবেলায় আমরা কিভাবে খেলছি পোষ্যর সাথে, সেটার এফেক্ট কিন্তু অনেক দিন থাকে। অবশ্যই। সবসময় খেলনা ব্যবহার করা উচিত খেলার জন্য, হাত বা পা নয়। একদম। কুকুরের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস। যদি ওদের স্বাভাবিক ইনস্টিংক্ট, ধরুন দৌড়ানো বা কিছু খোঁজা বা খেলার চাহিদা পূরণ না হয়, অথবা ধরুন ভুল উপায় খেলা শেখানো হলো, তারাও কিন্তু নানা রকম আচরণগত সমস্যা দেখাতে পারে। আর এখানে সোশ্যালাইজেশন, অন্য প্রাণী বা মানুষের সাথে মেশার সুযোগ পাওয়ার গুরুত্বটাও অনেক। ঠিক। যেমন ধরুন হেইডি নামের বিড়ালটার কথা। ওহ হ্যাঁ, হেইডির কেসটা মনে আছে। সে তো ছোট থেকে একজন বয়স্ক মহিলার সাথে থাকতো, তাই না? খুব কম লোকজনের সাথে দেখা হতো। হ্যাঁ, আর শেল্টারে আসার পর পুরুষ মানুষ দেখলে ভয় পেত। বিশেষ করে একজন ভলেন্টিয়ারের জোরে হাসিতে সে এমন চমকে গিয়েছিল যে তারপর থেকে পুরুষ দেখলেই পালাতো। আচ্ছা। এখানে দেখো দুটো জিনিস। এক, ওর ছোটবেলার সীমিত অভিজ্ঞতা, আর দুই, শেল্টারের নতুন পরিবেশের স্ট্রেস। পরিবেশের পরিবর্তনটা খুব বড় ফ্যাক্টর। একদম। এটা প্রাণীদের আরো সেনসিটিভ করে তোলে। তবে হ্যাঁ, কোনো আচরণগত সমস্যা নিয়ে ভাবার আগে আমরা কিন্তু সবসময় আগে চেক করি যে প্রাণীটার কোনো শারীরিক অসুস্থতা নেই। এটা খুব খুব জরুরি। একদম ঠিক। ওই যে নেলি নামের বিড়ালটার কথা বললেন না, সে তো হঠাৎ ঘরের ভেতরে স্প্রে করতে শুরু করেছিল। হ্যাঁ, নেলি বয়স্ক বিড়াল, অথচ ওরকম স্বভাব ওর ছিল না। পরে তো টেস্ট করে ধরা পড়লো হাইপারথাইরয়েডিজম। ঠিক। আর যেই না শারীরিক অসুস্থতাটা সারল, ওর আচরণও স্বাভাবিক হয়ে গেল। তাই বলি, হঠাৎ আচরণ পরিবর্তন দেখলে ভেটের কাছে যাওয়াটা মাস্ট। অবশ্যই। তো শারীরিক কারণ বাদ দেওয়ার পর আমরা আচরণগত কারণ খুঁজি। হেইডির ক্ষেত্রে যেমন ভয়টা ছিল খুব স্পেসিফিক, পুরুষদের কণ্ঠস্বর বা উপস্থিতি। এই ধরনের নির্দিষ্ট ভয় বা অ্যাংজাইটির জন্য আমরা ডিসেনসিটাইজেশন এবং কাউন্টার কন্ডিশনিং বা সংক্ষেপে ডিএসসিসি ব্যবহার করি। ডিএসসিসি? আচ্ছা, এই পদ্ধতিটা একটু সহজ করে বলবেন? নামটা বেশ কঠিন লাগছে। হ্যাঁ, নামটা একটু খটমট ঠিকই, কিন্তু কাজটা খুব লজিক্যাল। ডিসেনসিটাইজেশন হলো যে জিনিসটায় ভয় সেটার সাথে খুব আস্তে, অল্প মাত্রায় পরিচয় করানো, এমন ভাবে যাতে ভয়টা না লাগে। ও আচ্ছা, ধীরে ধীরে। হ্যাঁ, আর কাউন্টার কন্ডিশনিং হলো ওই ভয়ের জিনিসটার সাথেই খুব পছন্দের কিছু, ধরুন খাবার, সেটা জুড়ে দেওয়া। ইন্টারেস্টিং। হেইডির ক্ষেত্রে যেমন পুরুষ ভলেন্টিয়ার প্রথমে অনেকটা দূরে দাঁড়াতেন, তারপর ধীরে ধীরে কাছে আসতেন, আর কাছে আসলেই হেইডি ওর ফেভারিট টুনার জল পেত। বাহ! ফলে পুরুষ মানুষের উপস্থিতিটা ওর কাছে ভয়ের বদলে একটা ভালো অভিজ্ঞতার কারণ হয়ে দাঁড়ালো। ভয়টাকে রিপ্লেস করা হচ্ছে একটা ভালো অনুভূতি দিয়ে। এটা তো বেশ সময় সাপেক্ষ আর ধৈর্যের ব্যাপার মনে হচ্ছে। অবশ্যই। ধৈর্য আর কনসিস্টেন্সি ছাড়া এটা সম্ভব না। আর খুব খেয়াল রাখতে হয় যেন প্রাণীটা আবার ভয় না পায়। একটুও যদি মনে হয় চাপ লাগছে, সাথে সাথে আগের স্টেপে ফিরে যেতে হবে। জোর করা একদম চলবে না। ঠিক।
কুকুরের ট্রেনিংও তো খাবার একটা দারুণ রিইনফোর্সার বা পুরস্কার হিসেবে কাজ করে। আমরা তো রোজই দেখি এই ডিএসসিসিতে ওটা খুব কাজে দেয়। তাহলে দেখা যাচ্ছে বিড়াল হোক বা কুকুর, আচরণের পেছনের কারণটা খুঁজে বের করা আর সঠিক পদ্ধতিতে ধৈর্য ধরে এগোনোটা খুব জরুরি। আচ্ছা, বিড়ালের ক্ষেত্রে ওই যে বললেন স্বাস্থ্যকর পরিবেশের 5টি স্তম্ভ, হ্যাঁ, 5 পিলার্স অফ এ হেলদি ফেলাইন এনভায়রনমেন্ট, ওগুলো তাহলে খুব গুরুত্বপূর্ণ। মানে নিরাপদ আশ্রয়ে, যথেষ্ট জিনিসপত্র, খেলার সুযোগ। নিঃসন্দেহে নিরাপদ আশ্রয় মানে একটা সেফ জায়গা যেখানেও বিশ্রাম নিতে পারে। পর্যাপ্ত রিসোর্স মানে ওর নিজের খাবার বাটি, জলের পাত্র, লিটার বক্স, এগুলো যথেষ্ট সংখ্যায় থাকা, বিশেষ করে যদি একাধিক বিড়াল থাকে। হ্যাঁ। তারপর খেলার সুযোগ মানে শিকার করার মতো ইন্টারঅ্যাক্টিভ প্লে, মালিকের সাথে পজিটিভ ইন্টারঅ্যাকশন, আর শেষে ওদের গন্ধের জগৎটাকে সম্মান করা, মানে ওদের চেনা গন্ধগুলো সহজে মুছে না ফেলা। গন্ধটা ওদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। একদম। পরিবেশটা যদি ওদের চাহিদা মতো না হয় তাহলে কিন্তু স্ট্রেস থেকে নানা সমস্যা হতে পারে। যেমন ধরুন ডমিনো আর ওরিও নামের বিড়াল দুটো। হ্যাঁ, ওদের গল্পটাও মনে আছে। বাড়িতে নতুন বাচ্চা আসার পর ওদের মধ্যে বিশাল ঝগড়া শুরু হয়েছিল। হ্যাঁ, কারণটা ছিল মূলত স্ট্রেস আর রিসোর্সের অভাব। এক্ষেত্রে ওদের থাকার জায়গা বাড়ানো মানে ভার্টিক্যাল স্পেস দেওয়া, আলাদা খাবার জলের পাত্র, লিটার বক্স দেওয়া, গন্ধ বিনিময় করানো, মানে একজনের জিনিস আরেকজনকে শুকতে দেওয়া। হ্যাঁ, এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু ওদের সম্পর্কটা আবার স্বাভাবিক করতে হেল্প করেছিল। তার মানে সবসময় জটিল ট্রেনিংই লাগে না, পরিবেশটা ঠিক করা বা রুটিনে বদলানাই অনেক সময় যথেষ্ট। আচ্ছা, কুকুর প্রশিক্ষণের ক্ষেত্রে পজিটিভ রিইনফোর্সমেন্ট বা +R পদ্ধতির কথা খুব শোনা যায় আজকাল। এটা আসলে কি? পজিটিভ রিইনফোর্সমেন্ট বা +R হলো মানে ট্রেনিংয়ের একটা খুব কার্যকর আর হিউম্যান পদ্ধতি। সোজা কথায়, কুকুর যখন আমরা যা চাইছি সেই রকম কোনো আচরণ করে, ধরুন বসতে বললে বসে, তখন তাকে এমন কিছু দেওয়া হয় যা ওর ভালো লাগে। হতে পারে খাবার, বা খুব উৎসাহ দিয়ে প্রশংসা করা, বা একটু খেলা। এর ফলে ওই ভালো আচরণটা করার ইচ্ছে ওর বেড়ে যায়। আমরা বকাঝাকা বা শাস্তির বদলে ভালো আচরণটাকে রিওয়ার্ড করার উপর জোর দিই। পুরস্কার মানে কি শুধু খাবার? না না, খাবার মানে প্রাইমারি রিইনফোর্সের, ওটা খুব পাওয়ারফুল ঠিকই, কিন্তু এছাড়াও প্রশংসা, আদর বা পছন্দের খেলনা দিয়ে খেলা, এগুলো হতে পারে। আবার কিছু জিনিস আছে যেমন ক্লিকারের শব্দ বা গুড বয়, ইয়েস, এগুলো শুরুতে মানহীন হলেও বারবার খাবারের সাথে জুড়ে দিলে ওগুলো পুরস্কারের মতো কাজ করে। ওগুলোকে বলে সেকেন্ডারি বা কন্ডিশন রিইনফোর্সার। ও আচ্ছা, এই +R ব্যবহার করে তো কুকুরদের অনেক কিছু শেখানো হয়, তাই না? যেমন ধরুন কেউ এলে তার উপর লাফিয়ে পড়ার অভ্যাসটা বন্ধ করা। হ্যাঁ, লাফিং মানে জাম্পিংটা একটা খুব কমন প্রবলেম। এখানে আমরা দুটো জিনিস করতে পারি। এক, রেসপন্স সাবস্টিটিউশন, মানে লাফানোর বদলে অন্য একটা আচরণ শেখানো, যেমন সিট টু গ্রিট বা বসে সম্ভাষণ জানানো। সিট টু গ্রিট মানে লোক এলে বসতে বলা। হ্যাঁ, কেউ আসছে দেখলেই কুকুরকে বসার কমান্ড দেওয়া, আর বসলেই রিওয়ার্ড দেওয়া। 2, আমরা এখানে কিছুটা কাউন্টার কন্ডিশনিংও ব্যবহার করতে পারি, যাতে ঘরে লোক আসার এক্সাইটমেন্টটা শান্ত থাকার সাথে যুক্ত হয়। অনেকে বলেন লাফানোটাকে নাকি ইগনোর করলেই ঠিক হয়ে যায়, মানে এক্সটিংশন। এক্সটিংশন বা আচরণ উপেক্ষা করা একটা উপায়, কিন্তু এর কিছু সমস্যা আছে। প্রথমত, আচরণটা বন্ধ হওয়ার আগে হঠাৎ খুব বেড়ে যেতে পারে, মানে এক্সটিংশন বাস্ট। ওহ, কুকুরটা ফ্রাস্ট্রেটেডও হতে পারে। আর লাফানোর মতো আচরণ ইগনোর করা মানে বাস্তবে বেশ কঠিন, বিশেষ করে যদি অতিথি আসে। তার চেয়ে কুকুরকে শেখানো ভালো যে সে কি করুক, মানে বসে শান্তভাবে গ্রিট করুক। এটা অনেক বেশি পজিটিভ আর ক্লিয়ার ইনস্ট্রাকশন। বোঝা গেল। আচ্ছা, আরও কিছু বেসিক কমান্ড যেমন স্টে বা এক জায়গায় স্থির থাকতে শেখানো, বা ডাউন বা শুয়ে পড়তে শেখানো, এগুলো কিভাবে শেখানো হয়? এগুলোর জন্য আমরা শেপিং আর লিউরিং ব্যবহার করি। শেপিং মানে হলো একটা বড় আচরণকে ছোট ছোট ধাপে ভেঙে শেখানো। ও আচ্ছা, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, যেমন স্টে শেখাতে গেলে প্রথমে 1 সেকেন্ড স্থির থাকার জন্য রিওয়ার্ড, তারপর 2 সেকেন্ড, তারপর একটু দূরত্ব বাড়ানো, তারপর আশেপাশে ডিস্ট্রাকশন যোগ করা, এইভাবে এগোতে হয়। আর লিউরিং হলো খাবার বা খেলনা দেখিয়ে কুকুরকে পজিশনে গাইড করা। যেমন ডাউন শেখানোর সময় হাতে খাবার নিয়ে কুকুরের নাক থেকে মেঝে পর্যন্ত নামালে ও স্বাভাবিকভাবেই শুয়ে পড়ার মোশনটা করে। তবে লিউটা যত তাড়াতাড়ি সম্ভব ফেড আউট করে দিতে হয়, মানে শুধু কমান্ড বা ইশারায় নিয়ে আসতে হয়। দারুণ সব টেকনিক তো।
এবার কুকুরছানাদের কিছু খুব কমন সমস্যা নিয়ে কথা বলি, যা প্রায় সব নতুন মালিককেই ফেস করতে হয়। যেমন ধরুন হাউস ট্রেনিং। হ্যাঁ, হাউস ট্রেনিং। এখানে ধৈর্য ধরতেই হবে। মূল নিয়ম হলো ঘন ঘন বাইরে নিয়ে যাওয়া, ঘুম থেকে উঠে, খাওয়ার পর, খেলার পর। একদম। বাইরে ঠিক জায়গায় করলে প্রচুর প্রশংসা আর ট্রিটস। আর যখন চোখে চোখে রাখা যাচ্ছে না, তখন একটা ক্রেট বা ছোট ঘেরা জায়গায় রাখলে অ্যাক্সিডেন্ট এড়ানো যায়। ভেতরে ভুল করে ফেললে বকা না দিয়ে শুধু ভালোভাবে পরিষ্কার করে ফেলাই নিয়ম, যাতে কুকুর ভয় না পায়। আর ওই জীবাণুর অভ্যেস, জুতো, ফার্নিচার, রিমোট কিচ্ছু ছাড়ে না। এটাও খুব স্বাভাবিক, বিশেষ করে টিথিংয়ের সময়। এখানে মালিকের দায়িত্ব হলো এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, মানে দামি বা বিপজ্জনক জিনিস নাগালের বাইরে রাখা। ঠিক। আর কুকুরছানাকে চিবানোর জন্য প্রচুর সেফ টয় দেওয়া। যদি দেখেন ভুল জিনিস চিবোচ্ছে, শান্তভাবে সেটা সরিয়ে ওর খেলনাটা দিন। রিডাইরেকশন, মানে মনোযোগটা ঘুরিয়ে দেওয়াটাই আসল। আরেকটা বিষয় হলো খেলার সময় হাত বা পায়ে কামড়ে দেওয়া বা মুখ লাগানো, যাকে বলে নিপিং বা মাউথিং। এটা নিয়েও অনেকে বেশ ভয় পান। হ্যাঁ, কুকুরছানারা তো মুখ দিয়েই জগৎটাকে চেনে, খেলে। আমাদের শেখাতে হবে কামড়ের জোর নিয়ন্ত্রণ করতে, মানে বাইট ইনহিবিশন। বাইট ইনহিবিশন। যদি খেলার সময় একটু জোরে কামড়ে দেয়, আউচ বলে খেলাটা কিছুক্ষণের জন্য থামিয়ে দিতে হবে। এতে ও বুঝবে যে জোরে কামড়ালে খেলা বন্ধ। চিৎকার করলে বা খুব বেশি রিয়্যাক্ট করলে কিন্তু উল্টো হতে পারে, ও আরো এক্সাইটেড হয়ে যেতে পারে। ও আচ্ছা। হাতের বদলে সবসময় খেলনা দিয়ে খেলতে এনকারেজ করা উচিত। আপনি ক্রেটের কথা বলছিলেন হাউস ট্রেনিং এর প্রসঙ্গে। ক্রেট ট্রেনিং এর আর কি কি সুবিধা আছে, আর এটা ব্যবহারের সময় কি খেয়াল রাখতে হবে? ক্রেট ঠিকভাবে ব্যবহার করলে খুব উপকারী হতে পারে। এটা কুকুরকে একটা সেফ ডেন বা নিরাপদ আশ্রয়ের অনুভূতি দেয়। ট্রাভেল বা রাতে ঘুমানোর জন্য নিরাপদ, হাউস ট্রেনিংয়ে হেল্প করে। তবে ক্রেটকে কখনো পানিশমেন্টের জায়গা হিসেবে ব্যবহার করা যাবে না। এটা খুব ইম্পর্ট্যান্ট। আর দীর্ঘক্ষণ, মানে ঘন্টার পর ঘন্টা ক্রেটে আটকে রাখাটাও ঠিক নয়। ক্রেটের ভেতরের অভিজ্ঞতাটা পজিটিভ হতে হবে। ওর প্রিয় খেলনা, আরামদায়ক বেডিং থাকতে পারে। যদি কেউ ক্রেট ব্যবহার করতে না চান, এক্সারসাইজ পেন বা বেবি গেট দিয়ে একটা সেফ জোন তৈরি করাও কিন্তু একটা ভালো অপশন। আচ্ছা, আর বাড়িতে একা থাকতে না পারা বা সেপারেশন অ্যাংজাইটি, এটাও তো একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় অনেকের জন্য। হ্যাঁ, এবং এটা প্রিভেন্ট করাটা জরুরি। কুকুরকে ছোট থেকেই অল্প অল্প সময়ের জন্য একা থাকতে শেখাতে হবে। যাওয়ার সময় খুব ড্রামাটিক ফেয়ারওয়েল বা ফিরে এসে অতিরিক্ত আধিক্যতা না করাই ভালো। যাওয়ার আগে ওকে ব্যস্ত রাখার জন্য একটা সেফটি কিউ বা স্পেশাল খেলনা, যেমন ধরুন খাবার ভরা পাজল টয় বা কং দিয়ে যাওয়া যায়, যেটা ও শুধু একা থাকার সময়ই পাবে। ওহ, মানে একা থাকার সময়টাকেও পজিটিভ করে তোলা। একদম। দেখুন, এটাও কিন্তু সেই পরিবেশ আর অভিজ্ঞতার গুরুত্বের দিকেই ইঙ্গিত করছে, যা আমরা হেইডি বা ডমিনো ওরিওর কেসে দেখেছিলাম। ঠিক। এবার কিছু সাধারণ ভদ্রতা বা বেসিক ম্যানার্স নিয়ে কথা বলি, যেমন সিট, ডাউন, স্টে। স্টে শেখানোর সময় একটা মজার টিপস ছিল, শুধু ছেড়ে দেওয়ার মুহূর্ত নয়, বরং স্থির হয়ে থাকার সময়টাকেই পুরস্কৃত করা। হ্যাঁ, কারণ আমরা চাই কুকুরটা ধৈর্য ধরতে শিখুক। তাই ও যতক্ষণ স্থির আছে, সেই সময় শান্তভাবে ওকে প্রশংসা করা বা ছোট ছোট ট্রিটস দেওয়া উচিত। যদি শুধু রিলিজ কিউটাকেই আকর্ষণীয় করে তোলা হয়, তাহলে ওর সব ফোকাস থাকবে কখন ছাড়া পাবে সেদিকে, স্থির থাকার দিকে নয়। ঠিক। আর রাস্তায় হাঁটার সময় ওই যে রশি টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, এটা বোধহয় কম বেশি সব মালিকের অভিজ্ঞতা। লুজ লিড ওয়াকিং বা ঢিলে রশিতে হাঁটা শেখানো কি খুব কঠিন? একটু চ্যালেঞ্জিং তো বটেই, কারণ কুকুর চারপাশটা এক্সপ্লোর করতে চায়, গন্ধ শুঁকতে চায়, আর আমাদের চেয়ে দ্রুত হাঁটে। কৌশলটা হলো, যখনই রশিটা একটু ঢিলে হচ্ছে, ঠিক সেই মোমেন্টে ওকে রিওয়ার্ড করা। আর যেই টানতে শুরু করলো, অমনি স্টপ, মানে দাঁড়িয়ে পড়া বা উল্টো দিকে হাঁটা শুরু করা। টানলেই এগোনো বন্ধ। হ্যাঁ, টানার জন্য বকা না দিয়ে ঢিলে রশিতে হাঁটার জন্য রিওয়ার্ড দেওয়াটা অনেক বেশি এফেক্টিভ। এতে ও শেখে যে টানলে এগোনো যায় না, শান্তভাবে হাঁটলেই এগোনো যায়। সবশেষে কাম বা আয় কমান্ড, এটা তো সেফটির জন্য ভীষণ জরুরি। সবচেয়ে জরুরি কমান্ডগুলোর একটা। কিন্তু মুশকিল হলো, অনেক মালিক অজান্তেই এই কমান্ডটাকে নেগেটিভ বানিয়ে ফেলেন। কিরকম? যেমন ধরুন, শুধু বকা দেওয়ার জন্য ডাকেন
বা খেলা বা বেড়ানো থামিয়ে ঘরে ঢোকানোর জন্য ডাকেন। ও হ্যাঁ, এটা তো হয়। মনে যেন আনন্দ হয়, ভয় বা বিরক্তি নয়। যখনই ডাকবেন খুব উৎসাহের সাথে ডাকুন, আর কাছে এলে প্রচুর প্রশংসা, আদর আর খুব ভালো কোনো রিওয়ার্ড দিন। এই কমান্ডটা রিলায়েবল হওয়া মানে বিপদের সময় ওকে সেফলি ফিরিয়ে আনা। দারুণ কিছু প্রয়োজনীয় টিপস পেলাম। এবার খুব সংক্ষেপে একটু ভ্রমণের কথায় আসি। পোষ্যকে নিয়ে ঘুরতে যাওয়া কি সবসময় ঠিক? প্রথমেই দেখতে হবে প্রাণীটার বয়স, স্বাস্থ্য আর টেম্পারামেন্ট ভ্রমণের দখল নেবার মতো কিনা। খুব বয়স্ক, অসুস্থ বা খুব টিমেট বা ভীতু প্রাণীকে নিয়ে না যাওয়াই ভালো। গাড়িতে যাদের খুব মোশন সিকনেস হয় বা নতুন জায়গায় গেলে খুব স্ট্রেসড হয়ে যায়, তাদের জন্য ট্রাভেল কষ্টকর। আর অবশ্যই যেখানে যাচ্ছেন সেখানে পেট ফ্রেন্ডলি অ্যাকোমোডেশন আছে কিনা আগে থেকে জেনে নিতে হবে। সাথে কি নেওয়াটা মাস্ট? ওর পরিচিত খাবার আর জল, মানে সাডেন ফুড চেঞ্জ করা উচিত না। প্রয়োজনীয় ওষুধ, হেলথ রেকর্ডস, বিশেষ করে ভ্যাকসিন সার্টিফিকেট, ওর প্রিয় খেলনা বা কম্বল, বেডিং, এগুলো নিলে নতুন জায়গায় ওর মানিয়ে নিতে সুবিধে হয়। আর গাড়িতে অবশ্যই সেফটি হার্নেস বা ক্রেট। প্লেনে যাওয়াটা নিশ্চয়ই আরো কমপ্লিকেটেড। হ্যাঁ, আকাশপথে নিয়মকানুন অনেক বেশি। নির্দিষ্ট মাপের এয়ারলাইন অ্যাপ্রুভড ক্রেট লাগে। এটা প্রাণীদের জন্য বেশ স্ট্রেসফুল হতে পারে। কিছু ফ্ল্যাট ফেসড ব্রিড, মানে ব্রাকিসেফালিক, যেমন পাগ, বুলডগ, এদের নিয়ে কিছু এয়ারলাইন্সের রেস্ট্রিকশনও থাকে শ্বাসকষ্টের ঝুঁকির কারণে। ও আচ্ছা। তাই প্লেনে যাওয়ার আগে এয়ারলাইনের সাথে সব নিয়ম ডিটেলে জেনে নেওয়াটা খুব জরুরি। আর যদি ওকে রেখেই যেতে হয়, পেট সিটার ভালো নাকি বোর্ডিং বা ক্যানেল? দুটোই অপশন হতে পারে। পেট সিটার বাড়িতে এসে দেখে গেলে প্রাণীটা নিজের চেনা পরিবেশে থাকতে পারে, যেটা সাধারণত কম স্ট্রেসের। কেনেলে রাখলে সেখানকার পরিচ্ছন্নতা, স্টাফদের ব্যবহার, অন্য প্রাণীদের অবস্থা, এমার্জেন্সি ব্যবস্থা, এগুলো খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত। যার কাছেই রাখুন আপনার পোষ্যের ডায়েট, মেডিসিন, এমার্জেন্সি কন্ট্যাক্ট সহ ডিটেইলড ইনস্ট্রাকশন দিয়ে যাওয়াটা মাস্ট। তাহলে আজকের এই যে এত আলোচনা হলো, এখান থেকে মূল কথাটা হলো পোষা প্রাণীর যে কোনো আচরণের পেছনে কোনো না কোনো কারণ থাকেই। সেটা শারীরিক হতে পারে, পরিবেশগত হতে পারে, বা ওর আগের অভিজ্ঞতাও হতে পারে। একদম। সেই কারণটা বোঝার চেষ্টা করাটাই হলো ফার্স্ট স্টেপ। আর সমাধানের জন্য পজিটিভ পদ্ধতি, মানে পজিটিভ রিইনফোর্সমেন্ট বা ডিএসসিসি, এগুলোই বেশি কার্যকর আর মানবিক। ঠিক। ধৈর্য, কনসিস্টেন্সি আর ওদের থাকার পরিবেশটা ওদের জন্য কমফোর্টেবল আর সেফ করাটাও খুব জরুরি। ওদের ফিজিক্যাল আর মেন্টাল নিডগুলো পূরণ হচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই যদি কোনো আচরণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা খুব সিরিয়াস মনে হয়, যেমন ধরুন খুব বেশি অ্যাগ্রেশন বা খুব তীব্র ভয়, তখন কিন্তু প্রফেশনাল হেল্প নিতে দেরি করা উচিত নয়, মানে ভেট বা সার্টিফাইড বিহেভিয়ারিস্ট। একদম। আমরা তো নেলির উদাহরণ দেখলাম, শারীরিক সমস্যাও আচরণের কারণ হতে পারে। সঠিক সময়ে সঠিক সাহায্য নিলে অনেক সমস্যাই সহজে মিটে যায়। শেষ করার আগে একটা ছোট্ট ভাবনা সবার জন্য। আমাদের পোষা বন্ধুরা তো মুখে বলতে পারে না, কিন্তু ওদের বডি ল্যাঙ্গুয়েজ বা ছোট ছোট আচরণে অনেক কিছু বুঝিয়ে দেয়। যেমন ভয় গুটিয়ে যাওয়া, বা স্ট্রেসড হলে হয়তো গা চুলকাচ্ছে বা হাই তুলছে, মানে ডিসপ্লেসমেন্ট বিহেভিয়ার। হ্যাঁ, আমরা যদি এই ছোট ছোট সিগন্যালগুলো একটু মন দিয়ে খেয়াল করি, তাহলে কি বড় কোনো সমস্যা হওয়ার আগে আমরা ওদের প্রয়োজনগুলো বুঝতে পেরে আরও ভালোভাবে ওদের পাশে দাঁড়াতে পারি না? খুব ভালো একটা পয়েন্ট। ওদের এই সাইলেন্ট ল্যাঙ্গুয়েজটা বুঝতে শেখাটা, মানে ওদের সাথে আমাদের বন্ডিংটাও কিন্তু আরও স্ট্রং করে তোলে। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আমাদের আলোচনা পোষ্য বন্ধুদের বুঝতে আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে। ধন্যবাদ। ধন্যবাদ।